বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তোমরা যেখান থেকে আমাদের অনলাইন ক্লাসগুলো উপভোগ করছো, তোমাদের সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালার শুভেচ্ছা এবং স্বাগতম। কোভিড-19-এর লেখাপড়ার ধারাবাহিকতা ঠিক রাখার জন্য শাপলা কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আল আমিন, সহকারী প্রধান শিক্ষক, শাপলা কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অষ্টম শ্রেণীর বাংলা সাহিত্য নিয়ে আজকে আমি কিছু আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে আলোচনাটি শ্রবণ করবে এবং স্টাডির মাধ্যমে তা আয়ত্ত করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বাংলা সাহিত্যের প্রথম যে গল্পটি, সেই গল্পটি হলো অতিথির স্মৃতি। অতিথি মানে মেহমান, আর স্মৃতি মানে তার যে কার্যকলাপ, তার অ্যাক্টিভিটিস, এটাকে স্মরণীয় করে রাখা, মানে উনি যা করে গেছেন সেই সম্পর্কে সমাগ দৃষ্টি রাখা বা সমাগ চিন্তা রাখা, সেটা হচ্ছে স্মৃতি, মেমোরাইজ। বাংলা সাহিত্যের অন্যতম প্রতিকৃত লেখক, অন্যতম সাহিত্য সম্রাট শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অতিথির স্মৃতি গল্পটি তিনি দেওঘরের স্মৃতি গল্প থেকে ঈষৎ পরিমার্জন করে অতিথির স্মৃতি নামকরণ করেছেন। এই গল্পে আমরা দেখেছি যে লেখক বায়ু পরিবর্তনের জন্য তিনি চিকিৎসকের পরামর্শে দেওঘরে এসেছিলেন বায়ু পরিবর্তনের জন্য। সেখানে তিনি প্রাচীর ঘেরা একটি বাগান বাড়িতে অবস্থান করেছিলেন। তিনি যেহেতু কিছু অসুস্থ ছিলেন, এজন্য তিনি বাড়ির বাইরে গেটের সামনে বসে থাকতেন আর মানুষের চলাচল পরিলক্ষণ করতেন বা দেখতেন। তো একদিন তিনি সন্ধ্যার একটু আগে বের হয়েছিলেন হাঁটাহাঁটি করার জন্য, এবং কিছু দূর যাওয়ার পরে প্রায় সন্ধ্যা হয়ে আসছিল, এমন সময় তিনি বাড়ি ফিরছিলেন, একাকী বাড়ি ফিরছিলেন। হঠাৎ করে দেখতে পেলেন যে তার সাথে একটি কুকুর তার সঙ্গে সঙ্গে আসছে। তখন তিনি রাস্তার আলোর মাধ্যমে তিনি বুঝতে পারলেন যে কুকুরটির যৌবনে অনেক শক্তি সামর্থ্য ছিল। তো কুকুরটিকে তিনি সঙ্গী হিসাবে মনে করলেন এবং এই কুকুরটির সাথে কথা বলতে বলতে তিনি তার বাড়ি পর্যন্ত আসলেন এবং বাড়িতে এসে দরজা খোলার পরে তিনি বললেন, আয়, আজকে তুই আমার অতিথি। এই গল্পে লেখক একটি কুকুরের সাথে তার যে একটি স্নেহ বন্ধন, ভালোবাসা সৃষ্টি হয়েছিল, তা একটি অন্যতম বৈশিষ্ট্য। একজন মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। একজন মানুষ কেমন করে একটি নিচু জাতের ইতর প্রাণীর সাথে সম্পর্ক গড়ে উঠতে পারে, এই গল্পের একটা আলোচ্য বিষয়। লেখক দেখিয়েছেন যে মানুষের যেরকম প্রেম প্রীতি ভালোবাসা গড়ে ওঠে, ঠিক একজন মানুষ একটি প্রাণীর সাথে ঠিক সেরকম প্রেম প্রীতি ভালোবাসা গড়ে উঠতে পারে। তিনি তার প্রতিফলন দেখিয়েছেন এই গল্পে। লেখকের সাথে কুকুরের এমন একটা মমত্ববোধ, এমন একটা ভালোবাসার বন্ধন সৃষ্টি হয়েছিল যে লেখকের সাথে তার একটি গভীর সম্পর্ক সৃষ্টি হয়েছিল। লেখক একসময় দুই দিন নিচে নামতে পারলেন না। তো এই কুকুরটি তার সাথে দেখা করার জন্য তিনি উপরে দোতলায় গিয়ে লেখকটিকে খানিক দেখে আসলেন এবং লেখকের সাথে প্রতিদিন বিকেলে তাকে বাইরে ঘোরার সময় তার সঙ্গী হিসাবে কুকুরটি তার সঙ্গে যায়। এমনি করে লেখকের সাথে তার একটি ভালো একটা সখ্যতা গড়ে ওঠে, যা প্রতিকূল পরিবেশে অনেক সময় বাধাগ্রস্ত হয়ে থাকে। কোন মানুষ চায় না যে একটি মানুষ অন্য একটি প্রাণীর সাথে তার সম্পর্ক গড়ে ওঠে। এই গল্পটিতে লেখক যে বাড়িতে থাকতেন, সেই বাড়িতে একটি বাগানের যে মালি এবং মালিনী, বাড়িতে যে পাক শাক হয়তো, যে রান্না হতো, সেই খাবারের অবশিষ্ট অংশ মালি এবং মালিনীর বউ চেটেপুটে নিয়ে যেত। কিন্তু লেখক যখন কুকুরটিকে নিয়ে আসলেন, তখন এই অবশিষ্ট অংশ খাবারটা কিন্তু কুকুরকে দিতে হয়। এই জন্য এই মালি মালিনী কুকুরটিকে সহ্য করতে পারলো না, অতএব এই মালি বউ কুকুরটিকে তাড়িয়ে দিল। তখন আবার দেখা যায় যে কুকুরটি লেখকের টানে, লেখকের
সম্পর্কের জের ধরে আবার চলে আসলো এবং বাইরে অবস্থান করে। এমনি করে লেখকের সময় প্রায় শেষ হয়ে গেল এবং লেখক দেওঘর থেকে চলে যেতে হবে। তারপরেও লেখক 2-3 দিন দেরি করেছিলেন নানা অজুহাতে কুকুরের সাথে সম্পর্ক অটুট রাখার জন্য। কিন্তু বিভিন্ন প্রতিকূলতার কারণে তিনি এই ইতর প্রাণীর সাথে অর্থাৎ এই নিচু প্রাণীর সাথে তার সম্পর্কটা বেশি দিন বিল্ড আপ করতে পারে নাই। তার সময় চলে আসলো এবং তিনি দেওঘর থেকে চলে গেলেন। চলে যাওয়ার শেষ দিন কুকুরটি অনেক উৎসাহ উদ্দীপনায় লেখকের সাথে সময় কাটিয়েছিলেন এবং রেল স্টেশনে গাড়ির আগে লেখকের ট্রেনের সামনে গিয়ে বসেছিল এবং যতক্ষণ পর্যন্ত ট্রেনটি ছাড়তে দেরি হলো ততক্ষণ পর্যন্ত লেখক তার দিকে চেয়েছিল এবং ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে লেখক আর কুকুর দেখতে পেল না। অর্থাৎ লেখকের যে মনের যে একটা উৎসাহ উদ্দীপনা ছিল বাড়ি যাওয়ার, সেই উৎসাহটা নষ্ট হয়ে গিয়েছিল কুকুরের প্রতি তার ভালোবাসার কারণে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই গল্পটি ভালো করে জানো এবং আমি একটু রিভাইজ করলাম, তোমরা এ থেকে আরও কিছু শিখতে পাবে। এখন আমরা কিছু আলোচনা করব। প্রশ্ন হচ্ছে, কি দেখে লেখকের সত্যিকারের ভাবনা গুছে গেল? কি দেখে লেখকের সত্যিকারের ভাবনা গুছে গেল? এখন আমরা একটু পরক্রমে টানি উত্তরটার ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু বলি। যে লেখক যখন সকালে ঘুম থেকে উঠতে তিনি দেখলেন যে দোয়েল পাখি সবচেয়ে আগে ওঠে। অর্থাৎ রাত্রি শেষে, মানে রাত্রি ভোর হওয়ার সঙ্গে সঙ্গে দোয়েল পাখি আগে বসে, তারপরে অন্য পাখি আনাগোনা শুরু হয়। তিনি এক পর্যায়ে দেখলেন যে একজোড়া বেনেবো পাখি, হলুদ রঙের বেনেবো পাখি সবচেয়ে ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ঢালে এসে বসতো। কিন্তু লেখক একসময় দেখতে পেলেন যে এই পাখি দুটোকে আর দেখা গেল না 2 দিন। তখন লেখক গভীর চিন্তায় পড়ে গেলেন, কারণ এদেশের তো অনেক বেদেরা, অনেক ব্যবসায়ী আছে যারা পাখি চুরি করে, যা পাখি বধ করে নিয়ে বিক্রি করে অথবা মেরে ফেলে, এরকম অনেক প্রতারক আছে। এইসব চিন্তায় লেখকের একটা ভাবনা সৃষ্টি হলো। কিন্তু পরবর্তী 3 দিনের মাথায় যখন বেনুবু পাখি ফিরে আসলো, তখন লেখকের সেই সত্যিকারের ভাবনা গুছে গেল। তো প্রশ্নের উত্তরটা ঠিক এরকম, সত্যিকারের ভাবনা গুছে গেল কেন? লেখক যখন দেখলেন যে বেনুবু পাখি 3 দিনের মাথায় ফিরে আসলো, তখন লেখকের সত্যিকারের ভাবনা গুছে গেল। অর্থাৎ লেখকের যে একটা চিন্তা ছিল যে পাখি দুটোকে মেরে ফেললো না বিক্রি করে দিল, এই ভাবনাটা তারা রইল না, এই ভাবনা তার গুছে গেল। তারপরে দেখো, আতিথ্যের মর্যাদা লঙ্ঘন বলতে ঐতিহাসিক গল্পে কি বোঝানো হয়েছে? আতিথ্যের মর্যাদা লঙ্ঘন বলতে কি বোঝানো হয়েছে? এখানে আতিথ্যের মর্যাদা লঙ্ঘন বলতে আমরা এই প্রশ্নের উত্তরটা আমি আগে বলেছি যে খ নম্বর কোশ্চেনের উত্তরটা প্রথম ডেফিনেটলি একটা কারেক্ট আনসার হবে, তারপরে এটা ডিটেলস হবে, মানে 2টা ভাগ হবে। একটা উপরের 1 থেকে 2 লাইন, তারপরে নিচে 4-5 লাইন দিয়ে তোমাদের এই খ নম্বর উত্তরটা লিখতে হবে। এভাবে যদি না লেখো তাহলে ফুল মার্কস পাওয়া আশা করা যায় না। এই জন্য খ নম্বর যে কোয়েশ্চেনটা, সেই কোয়েশ্চেনের আনসার করতে হলে অবশ্যই 2টি ভাগ থাকতে হবে। একটা হচ্ছে মূল উত্তর, একটা হচ্ছে ডিটেলস উত্তর। এখন আমরা মূল উত্তর যদি বলি যে আতিথ্যের মর্যাদা লঙ্ঘন বলতে এখন লেখক কি বুঝিয়েছেন? আতিথ্যের মর্যাদা লঙ্ঘন বলতে অতিথি বেশি সময় এক স্থানে অতিবাহিত করাকে বোঝানো হয়েছে। কোনো মেহমান হিসেবে কোনো অতিথি যদি আসে, তখন সে যদি বেশি সময় ওই স্থানে অথবা ওই বাড়িতে বেশি সময় অবস্থান করে, বেশি সময় কাটায়, তখনই বলা হয় আতিথ্যের মর্যাদা লঙ্ঘন। এটাকে আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করা হয়েছে বলে মনে করা হয়। ডিটেলস, অতিথির স্মৃতি গল্পটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা অন্যতম একটি গল্প। এখানে তিনি দেওঘরের স্মৃতি নামটি ঈষৎ পরিবর্তন করে অতিথির স্মৃতি গল্পটি নামকরণ করেছেন। এই গল্পে লেখক এবং একটি কুকুরের সাথে ভালো একটি সম্পর্ক সৃষ্টি হয় এবং সেই সম্পর্কের জের ধরে লেখকের বাড়িতে কুকুরটি প্রায় আসতো এবং এসে সময় কাটতো। একদিন কুকুরটি লেখকের বাড়িতে আসার পরে লেখক চাকর বাকরদের ডেকে বলে দিল, এই আমার অতিথি, ওকে তোরা পেট ভরে খেতে দিস। তো লেখকের কথা মতে চাকর বাকররা হয়তো এই দিন কুকুরকে একটু আপ্যায়ন করেছিল। এই আপ্যায়ন করার কারণে কুকুর কিন্তু প্রভুভক্ত প্রাণী। কুকুরকে যদি তুমি কিছু খাবার দাও, তাহলে তোমার এখানে পড়ে থাকবে, বসে থাকবে অনেকক্ষণ। ঠিক এই দিন কুকুরকে একটু আপ্যায়ন করার কারণে
কুকুর দেখা যাচ্ছে যে তোমার সারা দিন এবং অনেক দিন অনেক সময় পর্যন্ত এখানে কাটিয়েছিল। এই কাটানোর পরে লেখক যখন দেখলেন মানে এখনো শুয়ে আছে, তখনই লেখক বললেন যে আদিত্যের মজা লঙ্ঘন করে সে এখনো এখানে অবস্থান করছে। তখন লেখক বললেন যে আদিত্যের মজা লঙ্ঘন করে সে এখনো এখানে অবস্থান করছে, অর্থাৎ কুকুরটি এখানে দীর্ঘক্ষণ যাওয়ার অবস্থান করেছে এবং সেই লেখকের প্রতি তার ভালোবাসার কারণে এই বাড়িতে সে দীর্ঘক্ষণ যাবৎ এখানে অবস্থান করেছে। এই জন্য এই গল্পে লেখক এটি প্রমাণ করেছেন যে কুকুরটি তার ভালোবাসার সিক্ত হয়ে এই লেখকের বাড়িতে দীর্ঘক্ষণ সময় অবস্থান করেছে বলে এখানে আদিত্যের মজা লঙ্ঘন করেছে বলে মনে হয়েছে বা বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেখক জীবিকার তাগিদে কোথায় গিয়েছিলেন? লেখক জীবিকার তাগিদে কোথায় গিয়ে, এই প্রশ্ন কিন্তু পেশ লাগে, অনেক সময় একটু সমস্যার সৃষ্টি হয়, কারণ লেখক এসেছিলেন দেওঘরের চিকিৎসকের আদেশে, কিন্তু আবার লেখকের আমাদের লেখক পরিচিতির মধ্যে লেখা আছে জীবিকার তাগিদে তিনি রেঙ্গুন গিয়েছিলেন। জীবিকার তাগিদে কোথায় গিয়েছিলেন? রেঙ্গুন গিয়েছিলেন। আজ তুই আমার অতিথি, কাকে কেন এই কথাটি বলেছিল? আজ তুই আমার অতিথি, এই কথাটি লেখক কুকুরকে বলেছিল। লেখক যখন একা একা বাইরে বের হয়েছিল, তখন তার বাড়ি আসতে সন্ধ্যা ঘনিয়ে এসেছিল, তখন তিনি একটি সঙ্গী খুঁজছিলেন, একটা বন্ধু খুঁজছিলেন, কিন্তু কোনো বন্ধু পেলেন না, কিন্তু অবশেষে একটি কুকুর তার সঙ্গী হিসাবে তার পথের সঙ্গী হয় এবং এই কুকুরটাই তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। এই জন্য লেখক এই কুকুরটিকে অতিথি সম্বোধন করে তাকে এখানে আসার জন্য বা বাড়ির ভিতরে প্রবেশ করার জন্য, কিছুক্ষণ অবস্থান করার জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তো আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আরেকটি গল্পে চলে যাই, কারণ যেহেতু সময় কম আমরা বেশি সময় নেব না। আরেকটি গল্প, তোমাদের পরের গল্প হচ্ছে একটু গুরুত্বপূর্ণ গল্প, ভাব ও কাজ। ভাব ও কাজ আমাদের প্রিয় লেখক, তারুণ্যের লেখক, যৌবনের পূজারী লেখক কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তিনি ভাব এবং কাজকে অত্যন্ত সুন্দরভাবে ডেফিনেশনের মাধ্যমে তিনি এই গল্পে উপস্থাপনা করেছেন। ভাবটা কি এবং কাজটা কি, এটাকে তিনি সুন্দরভাবে স্পষ্টরিত করে আমাদের সামনে তুলে ধরেছেন। ভাব হচ্ছে একটি জিনিস, ভাব হচ্ছে কি? ভাব হইতেছে এমন একটা জিনিস যা পুষ্পবিহীন সর্বের মতো। ভাব জিনিসটা হচ্ছে কি? পুষ্পবিহীন সর্বের মতো, একটি অবাস্তব উচ্ছ্বাস মাত্র। আর কাজ হচ্ছে একটি বাস্তব। কাজ হচ্ছে কি? বাস্তব বা কাজে ভাবের রূপ দান করে হচ্ছে কাজের কাজ। আর ভাবটা হচ্ছে কাজের জন্য অনুপ্রাণিত করার একটি মাধ্যম। তো ভাব ও কাজ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই গল্পে লেখক দেখিয়েছেন যে এই দেশে অনেক লোক আছে যারা স্বার্থের জন্য, নিজের উদয় পূর্তি করার জন্য, নিজের ভালোর জন্য তারা কি করেন? মানুষকে জাগিয়ে তোলেন অথবা কোনো স্লোগান দিয়ে থাকে, এটা শুধু নিজের জন্য। কিন্তু লেখক বলেছেন যে এটা কিন্তু, এই লোকটা কিন্তু স্বার্থপর লোক, অর্থাৎ দেশের বৃহত্তর কল্যাণের জন্য, দেশের মঙ্গলের জন্য যদি কেউ কাউকে জাগিয়ে তুলে, তাকে কাজ করার মতো সুযোগ করে তোলে, তাহলে সেটা হচ্ছে প্রকৃতপক্ষে ভাবের কাজ। কিন্তু আজকে আমরা লক্ষ্য করতেছি যে ছাত্রের ড্রেস পরে ভাব ধরে কিন্তু আরও অন্য অন্য কাজে লিপ্ত হয়ে থাকে। বিভিন্ন পুলিশ, বর্তমানে এটা একটা আমাদের একটা আলোচিত বিষয় যে পুলিশের কাজ হচ্ছে সন্ত্রাসীদের দমন করা, পুলিশের কাজ হচ্ছে দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা। কিন্তু আমরা আজকে দেখতেছি যে পুলিশ তার পোশাক প্রদান করে, পুলিশের ভাব ধরে আজকে সন্ত্রাসী কাজে তারাই লিপ্ত হচ্ছে। এটা অত্যন্ত পরিলক্ষিত বিষয়। বর্তমান সময়ে ভাবে আবিষ্ট হয়ে চোখ বন্ধ করে মানুষ কাজ করে। এই জন্য আসল প্রকৃত উদ্দেশ্য এখানে থাকে না, এখানে থাকে তার স্বার্থের উদ্দেশ্য, তার নিজের ভালোর জন্য, নিজের স্বার্থের জন্য, নিজের উদয় পূর্তি করার জন্য। কিন্তু লেখক তো এটা বলেন নাই। লেখক বলেছেন ভাব করো কি করার জন্য? কাজে নিমগ্ন হওয়ার জন্য, কাজের উৎসাহ দেওয়ার জন্য ভাব করো। কিন্তু এমন ভাব করো না যেই ভাবের মধ্যে দেশ এবং জাতির বৃহত্তর ক্ষতি সাধন হয়, সেই ভাব তোমরা করো না।
আজকে আমরা সেই ভাব পরিণত করছি সমাজে এবং দেশের উচ্চ পর্যায় পর্যন্ত। দেশের উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায় পর্যন্ত ভাবের মানুষের অভাব নেই, কিন্তু ভাবের মাধ্যমে যে মানুষকে উপকার করবে, মানুষকে কাজের উৎসাহ দিবে, সেই কাজ কিন্তু আমরা আজকে দেখতেছি না। প্রিয় বন্ধুরা, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা পরিলক্ষিত করছো বিভিন্ন টিভি চ্যানেল এবং গণমাধ্যমের মাধ্যমে। আজকে লেখক বলেছেন, যিনি ভাবের বাঁশি বাজাইয়া নাচাইবেন, জনসাধারণকে নাচাইবেন, তাকে কেমন হতে হবে? যিনি ভাবের বাঁশি বাজাইয়া জনসাধারণকে নাচাইবেন, তাকে কেমন হতে হবে? উত্তর, তাকে হতে হবে নিঃস্বার্থ ত্যাগী ঋষির মতো। নিঃস্বার্থ ত্যাগী ঋষির মতো, অর্থাৎ তার কোনো স্বার্থ থাকতে পারবে না। সে নিঃস্বার্থভাবে নিজের কোনো কল্যাণ হবে এরকম চিন্তা না করে বৃহত্তর কল্যাণের জন্য, সমাজের, দেশের, রাষ্ট্রের, মানুষের কল্যাণের জন্য যদি তিনি জনসাধারণকে জাগিয়ে তোলেন এবং তাদেরকে যদি কাজের ব্যবস্থা করে দেন, তাহলে সেটা হবে প্রকৃত কাজ। তাহলে উত্তরটা হচ্ছে যে যিনি ভাবের বাঁশি বাজাবেন তাকে হতে হবে তাকে কেমন? নিঃস্বার্থ ত্যাগী ঋষির মতো, যার কোনো স্বার্থ, যার কোনো কি থাকবে না, কোনো অহংকার, যার কোনো কিছু থাকবে না, সেটা হবে নিঃস্বার্থ, একবারে নিজের বলতে কিছু থাকবে না, অপরের জন্য কাজ করার যদি এরকম মন মানসিকতা সম্পন্ন লোকেরই মানুষকে জাগিয়ে তুলতে পারেন। প্রশ্ন হচ্ছে, লেখক স্পিরিট বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন কেন? মানুষ আশরাফুল মাখলুকাত, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন অনেক সুন্দর করে। মানুষের মধ্যে মানুষ এবং মনুষ্যত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, প্রেম দিয়েছেন, ভালো মন্দ বুঝার ক্ষমতা দিয়েছেন এবং দিয়েছেন আত্মা। এই আত্মা হচ্ছে স্পিরিট, অর্থাৎ আত্মার কিন্তু একটা পবিত্রতা শক্তি আছে। আত্মার পবিত্র শক্তিকে স্পিরিট বলা হয় বা গতি বলা হয়। এই যে আত্মার পবিত্র শক্তি আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন ভালো কাজের জন্য, কিন্তু আমরা যদি এই আত্মার পবিত্র শক্তিকে অপবিত্র কাজে এবং অন্যায়ের কাজে, অমঙ্গলের কাজে ও সৌজন্যমূলক কাজ ব্যবহার করি, তাহলে কিন্তু সেটা কিন্তু ভালো কোনো সুফল বয়ে আনবে না। সেটা কিন্তু দেশের, সমাজের, নিজের এবং ধর্মের সব কিছুর জন্য কিন্তু অকল্যাণ, অমঙ্গল বয়ে নিয়ে আসবে। এই জন্য লেখক আত্মার শক্তি বা স্পিরিটকে জাগিয়ে তুলতে বলেছেন। কেন? নিজের জন্য, দেশের জন্য, ধর্মের জন্য, সকলের জন্য, সব মঙ্গলের জন্য, সব ভালোর জন্য আত্মার পবিত্র শক্তিকে জাগিয়ে তুলতে হবে। আজকে যদি আত্মার পবিত্র শক্তি জাগিয়ে ওঠে, তাহলে আমার দ্বারা কোনো অন্যায় কাজ হবে না, আমার দ্বারা কোনো খারাপ কাজ হবে না, এবং আমার সামনে কাউকে খারাপ কাজ করে দেবো না। আজকে আমাদের আত্মার পবিত্রতা নষ্ট হয়ে গেছে, আত্মার পবিত্রতা শক্তি এখন বিলীন হয়ে গেছে। এই জন্য মানুষ অমানুষের কাজ করতেছে, মানুষের দ্বারা বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রশ্ন হচ্ছে, কোন বিষয় বিবেচনা করে কাজ করলে কোনো কাজের উৎসাহ নষ্ট হয় না? যে কোনো একটা কাজ করতে গেলে এই কাজের সম্ভাবনা অসম্ভাবনার কথা বিবেচনা করে, সম্ভাবনা এবং অসম্ভাবনার কথা বিবেচনা করে কাজে নামলে সেই কাজের উৎসাহ নষ্ট হবে না। যদি একটি লোক যেই কাজের পারদর্শী, অর্থাৎ একটি লোক যে কাজ করতে পারে তাকে তারা সেই কাজ করাইতে হবে। এখন যদি তাকে জোর করে তাকে দ্বারা সেই কাজ করানো হয়, তাহলে সেটা সুফল না বয়ে কুফলই বসবে, কুফল বয়ে নিয়ে আসবে। তাহলে আমরা বলতে পারি, আজকে সমাজে আমরা কি দেখতে পাচ্ছি? দুর্নীতির মাধ্যমে, ঘুষের মাধ্যমে, বিভিন্ন অর্থলোভের মাধ্যমে চাকরি পেয়ে বিভিন্ন বড় বড় পদে অধিষ্ঠ হয়ে আছে, কিন্তু তারা কিন্তু আসলে প্রকৃতপক্ষে ভালো কোনো মেধাবী না। আজকে অযোগ্য লোকের হাতে ক্ষমতা চলে গেছে। এই জন্য আজকে কাজের উৎসাহ নষ্ট হয়ে যাচ্ছে। কারণ আজকে বড় পদের লোকেরা তাদের এরকম কিছু করবে না, কিন্তু তারা এরকম কাজ করে কেন? তারা তো ওই কাজের যোগ্য না। তাদেরকে তো এই কাজে বসানো হয়েছে কিসের মাধ্যমে? তারা ঘুষ দিয়েছে অথবা দুর্নীতির মাধ্যমে তাদেরকে বসানো হয়েছে। এই জন্য আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই যে আমাদের কাজের উৎসাহ নষ্ট হবে একমাত্র সম্ভাবনা অসম্ভাবনার কথা চিন্তা করে। কাজেই যাকে যেই কাজে নিযুক্ত করতে হবে সেই কাজ যেন সে পারে, এরকম কাজে তাকে নিযুক্ত করতে হবে। অন্যথায় কোনো লোভের কারণে, কোনো ঘুষের কারণে তাকে এই কাজ দেওয়া যাবে না। প্রশ্ন হচ্ছে, 10 চক্রে ভগবান বুধ বলতে প্রবন্ধে একথা কেন বলেছেন? প্রবন্ধে একথা কেন বলেছেন? ভাবো, কাজ একটি প্রবন্ধ। এখানে বলা হয়েছে 10 চক্রে ভগবান বুধ, অর্থাৎ 10 জনের চক্রান্তে একজন ভালো মানুষকে
ভালো মানুষকে অসাধু এবং সাধু মানুষকে অসাধু মানুষকে সাধু মানুষ হিসেবে চিহ্নিত করা হচ্ছে বর্তমান সময়ে মানুষ টাকার লোভের পরে স্বার্থের লোভের বশবর্তী হয়ে একজন ভালো মানুষকেও অমানুষ হিসেবে ঘোষণা করছে, আবার একজন খারাপ মানুষকেও ভালো মানুষ হিসেবে চিহ্নিত করছি। আজকে আমরা তার প্রতিটা প্রতিফলন আমরা সমাজে পরিণত করছি। এই জন্য লেখক বলেছেন যে 10 চক্রে ভগবান বুধ। আজকে দেশে অনেক সত্যিকারের কর্মী আছে, কিন্তু তারা সঠিক কথা বলতে পারে না। কেন? সঠিক কথা বললে বর্তমান ক্ষমতাপ্রবণ যেসব নেতা আছে তারা জনসাধারণকে তার উল্টো কথা বলে জনসাধারণকে তার প্রতি বিরক্ত করে ফেলবেন। এই জন্য জনসাধারণ তার প্রতি বিরক্ত হয়ে যাবে, তার কথার কোনো মূল্য থাকবে না। এই জন্য আজকে একজন মানুষ ভালো হলেও তার ক্ষমতা না থাকার কারণে, তার প্রতিপত্তি না থাকার কারণে সে ভালো মানুষ হলেও তাকে অমানুষ হিসাবে চিহ্নিত করা হচ্ছে। আর একজন অমানুষ, যে মানুষ তুমি শুধু মানুষ, বডি শারীরিকভাবে মানুষ, কিন্তু তার মনটা পশুর মতো, আজকে তার টাকার কারণে, তার প্রভাব প্রতিপত্তির কারণে তাকে ভালো মানুষ হিসেবে সম্বোধন করছে। আজকে আমরা বিচারালয়ে দেখতেছি বিচারপতিরা টাকা খেয়ে বিচারকে কলঙ্কিত করছে। এর থেকে প্রমাণ হয় না যে 10 চক্রে ভগবান বোধ। আজকে কাজী নজরুল ইসলাম তিনি অনেক বছর আগে এই প্রবন্ধ লিখে গেছেন। আজকে তার কথার প্রত্যেকটি কথা বাস্তবের সাথে প্রাসঙ্গিক, বাস্তবের সাথে মিল খেয়ে যাচ্ছে, এবং আজকের আমাদের সমাজ থেকে এসব অশৃঙ্খল, বিশৃঙ্খল, এসব অসামাজিক সব কিছু বিসর্জন দিয়ে আমাদেরকে সুস্থ সুফল মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। আমরা আমাদের কাজের মাধ্যমে আমরা এগুলো করতে পারবো, ভাবের মাধ্যমে কাজ করব, এবং কাজের মাধ্যমে আমরা সকল কিছুকে অন্যায়কে দূরীভূত করে আমরা এই দেশটাকে আলোর পথে নিয়ে আসব। সেই আশাবাদ ব্যক্ত করে আজকে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। তোমরা স্টে হোম, স্টে সেফ, বাড়িতে থাকো, নিরাপদ থাকো, এবং বাড়িতে থেকে বই নিয়ে পড়তে বসো। সামনে পরীক্ষা প্রিপারেশন নাও। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধু 5 মিনিট, 22 মিনিট, হ্যাঁ মাত্র ভাই।